আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ডেপুটি কায়সার কামাল শপথ পড়ালেন রাষ্ট্রপতি। বাংলাদেশে আবারও শুরু হলো গণতান্ত্রিক যাত্রা। অধিবেশনের প্রথম ভাষণেই বললেন প্রধানমন্ত্রী, তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানে এনবিআর এর পৃথকীকরণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। পদায়ন নিয়ে দ্বন্দ্বের অবসান হয়নি। শক্তিশালী রাজস্ব কাঠামোর জন্যই বিভক্তি দরকার বলছেন বিশ্লেষক। যৌথ বাহিনীর অভিযানে ইরানের 1250 মানুষের প্রাণহানি, আহত 12,000-এর বেশি। লেবাননেও 6 শতাধিক মৃত্যু। ইসরায়েল সহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পড়ান। এর আগে অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংসদের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় তার সরকার। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী 11 দলের সঙ্গে আলোচনা করা হবে বলে প্রত্যাশা জামায়াতের। বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার এক নতুন অধ্যায়ের সূচনা। মাননীয় সংসদ সদস্যদের মধ্যে হতে একজন সভাপতিত্ব ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বেলা 11টায়। বিসমিল্লাহির রহমানির রহিম। অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই জুলাই আন্দোলনে হতাহতদেরকে স্মরণ করেন তিনি। বলেন, আজ থেকে বাংলাদেশে আবারও শুরু হলো গণতান্ত্রিক যাত্রা। সরকার এই সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আলহামদুলিল্লাহ। বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। অধিবেশন শুরুর আগে সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ায় কার্যক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর 12টা নাগাদ জাতীয় সংসদ ভবনে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। শপথ পাঠ পরিচালনা করেন জাতীয় সংসদের সচিবালয়ের সচিব কানিজ মাওলা। আর শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ আরো অনেকে। সেই বিরতি প্রায় শেষ দিকে এবং দ্বিতীয় যে সেশন সেটি শুরু হবে। এবং এর আগের সেশনে যেটি আপনারা দেখেছেন, যে সবাই দেখেছে, স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে এবং ডেপুটি স্পিকার তারা শপথ গ্রহণ করেছেন রাষ্ট্রপতির কাছ থেকে। এবং পরের যে সেশনটি রয়েছে সেই সেশনে স্পিকার এবং নতুন নির্বাচিত যে স্পিকার এবং ডেপুটি স্পিকার তারা এই অধিবেশনের সভাপতিত্ব করবেন। অর্থাৎ তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব বুঝে নিয়ে মূলত স্পিকার ডেপুটি স্পিকারের চেয়ারে বসবেন এবং পরের যে অধিবেশন মূলত বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে অধ্যাদেশগুলো হয়েছিল, অর্থাৎ সংবিধান সম্পর্কিত যে সংশোধনের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, সেগুলোর বাইরে মূলত 133টি অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই 133টি অধ্যাদেশ এই অধিবেশনে হয়তো আমরা যতটুকু জানতে পারছি, যেহেতু এর আগে সরকার দলের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে এই অধ্যাদেশগুলো সংসদে তোলা হবে, সেটি হয়তো এই অধিবেশনে তোলা হতে পারে। এবং তারপরে মূলত এই এনবিআর পৃথকীকরণ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। নীতি এবং ব্যবস্থাপনা এই দুই বিভাগের শীর্ষ পদে কে বসবেন মূলত তা নিয়েই বিতণ্ডা। অন্তর্বর্তী সরকার এনবিআরকে ভেঙে 2 ভাগ করে প্রজ্ঞাপন জারি করে। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সংস্কার উদ্যোগ এগিয়ে নিতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করেনি। তবে বুধবার এনবিআরে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যেই বিভক্তি দরকার।
অভ্যন্তরীণ আয়ের প্রধান উৎস জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এই খাত থেকে আদায় হয় মোট রাজস্বের 85%। সরকারের এই প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধির জন্য চলমান আছে নানামুখী উদ্যোগ। রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যবস্থাপনা টেকসই করতে গেল বছর এনবিআর ভেঙে 2 ভাগ করে অন্তর্বর্তী সরকার। নীতি এবং ব্যবস্থাপনা এই 2 ভাগে বিভক্তি করে জারি করা হয় প্রজ্ঞাপন। নির্ধারণ করে দেয়া হয় 2 বিভাগের কাজের ক্ষেত্র। ব্যবস্থাপনা বিভাগ শুধু রাজস্ব আদায়, বদলি ও পদায়ন, বাজেট ব্যবস্থাপনা সহ কয়েকটি বিষয় নিয়ে কাজ করবে। আর নীতি বিভাগের তত্ত্বাবধানে রাখা হয় আয়কর, ভ্রমণ, কাস্টমস, আবগারি শুল্ক সহ পরিচালনা সংক্রান্ত নানা বিষয়। 2 বিভাগের প্রধান কে হবে তা নিয়ে তৈরি হয় বিতণ্ডা। পরে সংশোধন হয় প্রজ্ঞাপন। কাজের ধরন নির্ধারণ করে দেয় অন্তর্বর্তী সরকার। ইরানে চলমান যৌথ অভিযানে 1250 ছাড়ালো প্রাণহানির সংখ্যা। 12,000-এর বেশি মানুষ আহত হয়েছে। এর মাঝে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান অব্যাহত। দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। বেশ কয়েকটি আকাশযান বিধ্বস্ত হওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে IRGCর একাধিক নৌযান ধ্বংস হয়। এছাড়াও তেহরানে IRGC ও বাসিস ফোর্সের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত হন বেশ কয়েকজন। বাবে ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড। এখন পর্যন্ত দেশটিতে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোয় চালানো ইরানি হামলায় 7 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। প্রতিবেশী দেশগুলোর সামরিক জ্বালানি স্থাপনায় ছোড়া মিসাইল ও ড্রোনের আঘাতে 37 জনের মৃত্যু হয়েছে। কয়েকশো মানুষ আহত হয়েছে, যার মধ্যে প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন। আমরা আরও একবার যাই। যেমনটি আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে এবং এই মুহূর্তে বিরোধী দলীয় নেতা জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলছেন। সরাসরি শুনছি। যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আজকের এই সংসদ গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছেন, তাদের মধ্যে যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আমরা সকলের প্রতি গভীর শ্রদ্ধাশীল, কৃতজ্ঞ, ঋণী। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। আজকে আপনি এই মহান সংসদের স্পিকার বা অভিভাবক নির্বাচিত হয়েছেন এবং আপনার সাথে ডেপুটি স্পিকার হিসেবে জনাব কায়সার কামাল সাহেব নির্বাচিত হয়েছেন। আমরা দুইজনকেই অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পরপর 55টি বৎসর আমরা অতিক্রম করে এসেছি। এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। অল্প যেটুকু সময় ছিল জনগণ তার সুবিধা পেয়েছে। বেশিরভাগ সময় ফ্যাসিজম